আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ায় ভালোই আছি। তো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ম্যাথ ক্লাস করব আর কি আজকে। আর একটু আগে থেকে আমি রিমাইন্ডার দিই, আমার একটা ফেসবুক গ্রুপ আছে, তো এটা এই নাম। আর ইউটিউব চ্যানেল আছে, সেম নাম। আচ্ছা, তো আমি পড়ানো শুরু করি। আচ্ছা, আমাদের টপিকটা হচ্ছে আজকে জেনারেল ম্যাথ। আচ্ছা, জেনারেল ম্যাথ যখন আমরা পড়বো, এখন আমাদের জেনারেল ম্যাথের সবচেয়ে প্রথম যে অধ্যায়, সেখান থেকে আমরা আজকে শুরু করতে পারি। হয়তো জেনারেল ম্যাথটা হয়তো একটা ক্লাস দ্বারা কাউন্ট করা মানে কমপ্লিট করা সম্ভব না। আচ্ছা, তোমাদের কি শর্ট সিলেবাস ছিল না ফুল সিলেবাস ছিল? ফুল। ফুল, আচ্ছা, তাহলে তো পুরা বই। ওকে, আমি শুরু করি তাহলে। আচ্ছা, আমার তো ফার্স্ট অধ্যায়টা কি ছিল? ফার্স্ট অধ্যায় ছিল হচ্ছে বাস্তব বা বাস্তব সংখ্যা যেটারে বলা হয়। বাস্তব সংখ্যা, এটার নাম কি? রিয়েল নাম্বার। আমার যেই টপিকটা ফার্স্টে রিয়েল নাম্বারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো যে কোনো সাধারণ সংখ্যা, মনে করো সাপোজ দেয়া আছে হলো 5.6 পৌনপুনিক। ঠিক আছে, 5.6 পৌনপুনিক যে দেয়া আছে, এটাকে যদি আমার বলা হয় যে আমি এটাকে কি করতে চাই, রিয়েল নাম্বারে কনভার্ট করতে চাই, মানে একটা ভগ্নাংশে প্রকাশ করো বা ফ্র্যাকশনে প্রকাশ করো, তাহলে তখন আমাদের কি প্রসেসটা হবে, এটাই হচ্ছে আমাদের মানে ফার্স্ট যেই জানার মতো জিনিস। ঠিক আছে, তো আমাদের প্রথমে এটাতে কি করতে হয় বলো তো? 5.6 পৌনপুনিককে যদি আমরা ইয়েতে নিতে চাই, তাহলে আমাদের কি করা লাগে? আমাদের প্রথমে কি এটা করতে হয় না যে, দেখি তো একটু, 56। প্রথমে তো যেই সংখ্যাটা থাকে ওইটা পুরাটা লিখতে হয়, তারপরে যেটার উপর পৌনপুনিক নাই, 5, ঠিক আছে, ডিভাইডেড বাই পৌনপুনিকওয়ালা সংখ্যা যতটা ততটা নয়। এটা ছিল না প্রসেস, মানে পৌনপুনিকওয়ালা সংখ্যাকে ফ্র্যাকশনে কনভার্ট করার। জি। তাহলে আমি যদি এটা প্রসেস করি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? প্রথমে 56 থেকে 5 গেলে থাকে 51/9, এটা হয় 17 ডিভাইডেড বাই 3। ঠিক আছে। জি। আচ্ছা, এটা গেল হচ্ছে পৌনপুনিকওয়ালা সংখ্যার মানে কি বলে ভগ্নাংশ বানানো। এখন আসেন, যদি আপনাকে দেয়া হয় যে পৌনপুনিক মানে কোন একটা ভগ্নাংশ দেয় এবং এটাকে পৌনপুনিক বানাইতে বলে, এটা তো পারবা আশা করি। যে ভাগ করতে থাকলে এক সময় পৌনপুনিক হয়। যেমন আমি তোমাকে যদি একটা জিনিস বলি 3/11, এটাকে আমরা কিভাবে পৌনপুনিক বানাইতে পারি? তাই তো, এটা হচ্ছে 11 ভাগ দিলাম 3 কে। 3 কে তো ভাগ দেওয়া যায় না, তাহলে কি করতে, 0 পয়েন্ট দিলে একটা জিরো আসে, তাহলে 11 যায় 2 বার, তাই না? 22, এখান থেকে আসলো 8, তাহলে এই 8-এর ভিতর তো যায় না, তাহলে 80-80-র ভিতরে কয়বার যায়? 7 বার। তো 7 বার গেলে 77, থাকে কত, নিচে থাকে কত, 3, 30, এখানে আবার যায় 2 বার, 22।
একটু আমাকে দাও। কি হলো এটা আবার? উম, তো কি হলো এটা আবার কোত্থেকে আসলো? আচ্ছা, ক্ষণে গেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে তো এটা বারবার যদি আমরা করতে থাকি তাইলে আবার এখানে আসবে কত, 22 আসবে না? জি। এখানে আবার 22 আসলো। তো 22 কে বারবার আসতে থাকলে 22 আবার ধরলে 8 আসবে। 8 আসলো 80, তাহলে আবার 7, 77, তাহলে এখান থেকে বারবার চলতে থাকলে কি আসে? দেখবা যে 2727, 0.272727 আসতে থাকে, 0.272727, এটারে আমরা লিখতে পারি 0.27, দুইটার উপর পৌনপুনিক দিয়ে, তাই না? জি। জি। আচ্ছা, তাহলে এইটা গেল আমাদের। আচ্ছা, এরপরে আমাদের কি থাকতে পারে? এরপর আর কি আছে? যে পৌনপুনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয় আমরা দেখলাম। পৌনপুনিকের যোগ, যোগ গুণ, যোগ বিয়োগ গুলা, এটা তো আশা করি এটা দেখানোর মতো খুব বেশি যে কিছু আছে তা না। গুণ করার সময় কি করবা? মনে করো যে এই এই একটা জিনিসের পৌনপুনিক আছে, আবার আরেকটা জিনিসের পৌনপুনিক আছে, এটাতে গুণ করতে বলছে আর এটার সাথে এটা গুণ করতে বলছে, ঠিক আছে? তাহলে এটা গুণ করব কেমনে? এটাকে ফার্স্টে কি করব, একটা ভগ্নাংশে নিয়ে নিব, এই যে এমন ডিভাইড বাই এমন ইনটু কি করব, এটারও ভগ্নাংশ বানাবো, তাই তো? তাহলে এই দুইটা ভগ্নাংশ যখন হবে তখন আমরা কি করতে পারবো, এই দুইটার গুণফল আরেকটা কিছু ডিভাইড বাই আরেকটা কিছু পাইতে পারবো। জিনিসটা বুঝছো? জি। আশা করি বোঝা গেছে। আর আরেকটা যে মেইন জিনিস সেটা হলো আমাদের কি বলে, বাস্তব সংখ্যার যে চার্ট গুলো আছে, যে বাস্তব সংখ্যার সাথে কই থেকে কি আছে। বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মূলদ, আর একটা হলো অমূলদ, ঠিক আছে? তাহলে জি। মূলদ আর অমূলদ দুই ভাগে তো ভাগ করলাম। এখন আসেন, মূলদ কি হয়? মূলদ দুই রকম হয়। মূলদ হয়, একটা রকম হয় পূর্ণ সংখ্যা, আরেকটা হয় ফ্র্যাকশন। আর অমূলদ তো এটা একটু পরে দেখি। আচ্ছা, পূর্ণ সংখ্যা কি কি হতে পারে? জিরো, নেগেটিভ, পজিটিভ, তাই না? জি। আচ্ছা, আর ফ্র্যাকশন হতে পারে কি? প্রকৃত, কি রে, প্রকৃত অপকৃত। আর হলো অপ্রকৃত। আচ্ছা, আর অপকৃত যেটা, ওইটার আরেকটা নাম আছে না? জি। মানে ওইটার মিশ্র। আরেকভাবে প্রকাশ করা যায় না, ওইটা কি, মিশ্র? মিশ্র। জি। আচ্ছা, আর এই পজিটিভটা আবার কয়েক প্রকার হতে পারে। মৌ যৌগিক, মৌলিক। মৌলিক,
আরেকটা কি ওয়ান। ওয়ান। এই গেল বাস্তব সংখ্যা বা সংখ্যা যা আছে ওইগুলোর যত আলাপপাতি। এবার আসেন পরের অধ্যায়। পরের অধ্যায়টা কিন্তু খুব মজার একটা অধ্যায়, সেটা হচ্ছে ফাংশন, সেট ফাংশন। আচ্ছা, সেট ফাংশনের যেই সব র্যান্ডম জিনিসপাতি 1, 8, 9-এ পড়লাম, এগুলার আপাতত খুব বেশি যে দরকার আছে তা না। মানে সেট ফাংশন থেকে ওই যে এই একটা সেটের কি বলে তালিকা পদ্ধতিতে দিয়ে থাকলে ওইটাকে সেটের ইয়ে ভাবে প্রকাশ করা, বা সেটের তালিকা, আর একটা কি জানি সেট গঠন পদ্ধতি। আচ্ছা, তালিকা পদ্ধতি দিলে গঠন পদ্ধতি প্রকাশ, গঠন পদ্ধতি দিলে তালিকা পদ্ধতিতে প্রকাশ, ওইগুলা কিন্তু এখন আর তোমার খুব বেশি যে ইম্পর্টেন্ট এমন না। তারপরেও একটু উপসেট টুপসেটের এগুলোর সংজ্ঞা আসতে পারে ছোটখাটো। ওইগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিস, সেগুলো হচ্ছে ফাংশন। তো ফাংশনের ক্ষেত্রে ক্রমজোড় পদ্ধতিটা তো জানো আই গেস। ক্রমজোড় পদ্ধতি কি, তোমাদের বই থেকে যদি আমি একটা উদাহরণ নেওয়ার চেষ্টা করি। ক্রমজোড়ের ক্ষেত্রে আমাদের উদাহরণটা হয়েছিল কি, যেমন মনে করো x/2 প্লাস y/3, 1 ইকুয়াল টু কি বলছে, 1, x/3 প্লাস y/2। ঠিক আছে, এটা হলো দুই, এটা হচ্ছে ক্রমজোড়ের ভাবে লিখে রাখছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার একটু টাইম দাও। এখন কি হইলো, x/2 প্লাস y/3 ইকুয়াল টু হলো 1। আরেকটা কি আছে, x/3 প্লাস y/2 ইকুয়াল টু হলো 1। তুমি কি বুঝছো জিনিসটা? এখান থেকে এটার সাথে আর এটা যাবে ওইটার সাথে। আচ্ছা, এরপরে কি করতে পারি, এটা থেকে আমরা করা যায়, যদি আমরা নিচে লসাগু করি 6, 3x প্লাস হলো 2y ইকুয়াল টু 1। আর ওইটার ক্ষেত্রেও যদি আমরা 6 লসাগু করি, এটা আসবে 2x প্লাস 3y ইকুয়াল টু 1। এখানে আসলো যে 3x প্লাস 2y ইকুয়াল টু 6। আর এখানে আসছে 2x প্লাস
cy ইকুয়াল টু 6। এবার এই দুইটা ইকুয়েশন সমাধান করতে পারি না আমরা? সমাধান করলে এক্স কমা ওয়াই এর মান পাই। তা আমি একটু ক্যালকুলেটর ইউজ করি। দুইটা 3 2 6 2 3 6। আচ্ছা, এখানে আমরা এক্স এর মান পাইছি 6/5, ওয়াই এর মানও পাইছি 6/5। এটা এমনি লেখা হয় যে এক্স কমা ওয়াই ইকুয়াল 6/5, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে ক্রমজোড়, এটা যে পড়লাম। এবার আসেন ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশনের জিনিসটা কিন্তু খুব বেশি ভালো মতো পড়াটা ইম্পর্টেন্ট। যেমন সাপোজ মনে করো এক্স কমা ওয়াই একটা তোমাকে দিল, এক্স কমা ওয়াই আছে। এবার আসেন এফ অফ এক্স দিল কি আপনাদের? এফ অফ এক্স দিল, আমি যদি তোমাদের বই থেকে কিছু ম্যাথ নিই, এফ অফ এক্স দিল 2x+1 ডিভাইডেড বাই 2x - 1। ঠিক আছে? এফ অফ এক্স যদি এটা হয়, এবার আমাদের অঙ্ক করলাম, এবার বললো যে এটা যদি হয় তাহলে এখান থেকে এফ ইনভার্স অফ এক্স কত বাইর করো। এফ অফ এক্স যদি এটা হয় তো আমরা এফ ইনভার্স এক্স বাইর করার প্রসেস কি? আমরা ধরবো y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x+1 ডিভাইডেড বাই 2x - 1। তাহলে এখন আমরা কি করতে পারি? y ইকুয়াল টু এফ অফ এক্স ধরতে পারি না? এখন এখান থেকে যদি আমরা এক্স এর মান বাইর করি তাহলে এফ ইনভার্স অফ ওয়াই হলো এখানে পাইলাম। ঠিক আছে? আর দ্বিতীয়বার কি করতে পারি? y ইকুয়াল টু 2x+1 ডিভাইডেড বাই 2x - 1। তাহলে এখানে যদি গুণ করি 2xy - y ইকুয়াল টু 2x+1। তাহলে এখান থেকে আমরা করতে পারি কি? 2xy - 2x ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে 1+y। আর এখান থেকে যদি আমরা x কমন নিই, কি হবে? 2y - 2। ঠিক আছে? আর এটা সমান সমান হবে 1+y। এবার এখান থেকে যদি আমরা আরেকটু প্রসিড করি, সুতরাং x ইকুয়াল টু কি হবে? 1+y ডিভাইডেড বাই 2y - 2। আর যাহাই x তাহাই কি? এফ ইনভার্স অফ ওয়াই। এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু 1+y ডিভাইডেড বাই 2y - 2। সুতরাং এফ ইনভার্স অফ এক্স ইকুয়াল টু হবে 1+x ডিভাইডেড বাই 2x - 2। বুঝা গেল? আশা করছি এটা বুঝা গেছে। তাহলে এমন ইনভার্সের যত ম্যাথ আছে, এমন কিন্তু ইনভার্সের অনেক ম্যাথ হইতে পারে। প্লাস আবার কি আছে? এফ অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু f(1/x²) এটার প্রমাণ, বা যে কোনো একটা এফ অফ কিছু দিয়ে, মানে কোনো একটা কিছুর ফাংশন দিয়ে ওইটার এগেনস্টে কোনো কিছু একটা প্রমাণ করতে দিতেই পারে।
ওইগুলোও আমাদের করতে লাগতে হইতে পারে। বুঝা গেছে? আচ্ছা, এবার আসেন আমাদের পরবর্তী যে টপিক সেটা বীজগাণিতিক রাশি। আচ্ছা, বীজগাণিতিক রাশিতে আমাদের যেগুলা মানে কিছু ইম্পর্টেন্ট জিনিস সেগুলো হলো কয়েকটা বইতে যে মানে আগের ইয়ারে আসা বা আগের চ্যাপ্টার গুলায় মানে আগের বছরে আসছে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু প্রুফ আছে না, ওইগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেমন তোমাদের একটা আমি বই থেকে বাইর করার চেষ্টা করি, যদি সাপোজ তোমাদের একটা আছে যে a = √3 + √2 হলে a³ + 1/a³ কত, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এটা যদি প্রমাণ করতে বলে, প্রমাণ বলতে এটার মান বাইর করতে বলছে, তাহলে এটার মান বাইর করবো কেমনে? এটার মান বাইর করার জন্য আমরা কত এটা দিছে √3 + √2, 1/a কত, 1/√3 + √2। তাহলে এটার তো এই মান দিয়ে হবে না, তাহলে আমরা √3 - √2 দ্বারা গুণ করি, ইন্টু করলাম √3 - √2। তাহলে এখানে কি হইলো, √3 - √2 আছে, আর নিচে হইলো কত, 3 - 2, এটা হইলো √3 - √2। বুঝা গেল? তাহলে আমরা এখানে কি পেলাম, a + 1/a পেলাম কি √3 + √2 + √3 - √2, এখানে পেলাম 2√3। তাহলে a³ + 1/a³ কি হবে, a + 1/a³ -3a × 1/a × a + 1/a। তাহলে এটা কত হয়, 2√3³ আর এই এ কাটা -3 × 2√3, মানে এটা কত আসে, 8√3 - 6√3 সমান আসলো 2√3, নাকি? সরি, 2√3 হোল কিউব কত হয়, 3√3 আর সরি 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 সরি, এটা হলো 2√3 হোল কিউব, এইটা হলো 24, আর এখানে 24 থেকে 6 গেলে কত থাকে, 18√3 থাকে। 18√3 হলো এখানে মান। আশা করি বুঝতে পারছেন। এমন ম্যাথ গুলা থাকে, প্লাস আরো কিছু ম্যাথ আছে, যেমন x² + 1 = 5x হলে x + 1/x কত। এটা যদি ইজি ম্যাথ, যে এটা জাস্ট করে দিলে x + 1/x = 5, এটা ইজি। আমি যদি আরেকটু চেষ্টা করি, x² + 1 এটা হোল স্কোয়ার যদি 5x² এর মান হয়, তাহলে x² বা 4 + 2x² + 1 কত, 5x²। সুতরাং x4 + 1 কত হয়, 3x²। মানে পাইলাম x4 + 1/x² = 3, তাহলে x² + 1/x² = 3 পাইলাম। ঠিক আছে? তাহলে x² + 1/x² যদি হয়, এটার মান বের করতে বলছে মনে করো আর কি। তাহলে এই যে a² কি সূত্র, a + b² - 2ab না? তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি, x + 1/x² - 2x × 1/x = 3,
এটা কি হবে? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 2 + 3 ইকুয়াল টু হবে 5। সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √5। আশা করি এটা বোঝা গেছে। এবং সেম প্রসেসে আরো অনেক ম্যাথ হতে পারে, যেমন এই ম্যাথ গুলা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, যে মানে টিপিক্যাল ম্যাথ না, টিপিক্যাল ম্যাথ গুলা খুব বেশি যা আসে এমন না। যদি আরো মানে এই অধ্যায় থেকে যদি আমি কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ করার চেষ্টা করি, প্রথমে কোন ম্যাথটা করা যাইতে পারে? আচ্ছা, এ প্লাস 2/a ইকুয়াল টু সাপোজ 3 হলে a - 2/a হোল স্কোয়ার ইকুয়াল টু কত? ঠিক আছে, এটা একটা ম্যাথ। তাইলে আমার এটা কি হতে পারে? a - হোল স্কোয়ারের সূত্র না? a - হোল স্কোয়ার সূত্র কি? a প্লাস 2/a হোল স্কোয়ার -4a ইন্টু 2/a, তাই না? তাহলে এটা কত হলো? 3² -4 ইন্টু 2, 9 - 1 8 ইকুয়াল টু 1। এই হলো অ্যান্সার। মানে ইউজুয়াল ম্যাথ গুলাই যা আসার মতো আছে। আচ্ছা, এটা তো আমাদের আশা করি মানে এটা মান বাইর করতে পারলাম। এরপরের যেটা আছে যে a ইকুয়াল টু √6 প্লাস √5 হলে কি বলতে বলছে? a⁻6 - 1 ডিভাইড বাই a³ বা a³ - 1/a³ ইকুয়াল টু কত? ঠিক আছে, এটা আশা করি পারার কথা। a থেকে 1/a মান বাইর করব, যেটা হচ্ছে আমাদের এই যে এর আগের ম্যাথটাতে করছি। এই যে এ থাকলে 1/a কেমনে বাইর করতে হয় এটা এইখানে দেখলাম না? তাহলে এখান থেকে যদি দেখছি তাহলে এর পরের গুলাও আশা করি পারবো। কারণ এই যে √5 √6 প্লাস √5 যেহেতু আছে, ওইটার আমরা কি করতে পারবো? 1/a মানে 1/√6 প্লাস √5। এটার একটু নাড়াচাড়া করলে দেখবা √6 মাইনাস √5 আসবে, যেই জিনিসটা আমি এর আগে মানে দুইটা স্লাইড আগেই মাত্র করাই আসলাম। বুঝছো? আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা কেউ যাচ্ছে। যদি একটু কনফার্ম করো। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আশা করতে শোনা যায়। শোনা যাচ্ছে। আচ্ছা, ম্যাথ গুলা বুঝতেছো? এরপর হচ্ছে তোমাদের ফ্যাক্টরাইজেশন আসতে পারে। ফ্যাক্টরাইজেশনের ইউজুয়াল যেগুলা হয়, ওই যে কি বলে, মিডল টার্ম, এগুলা আসতে পারে, তবে এগুলা না আসার চান্স বেশি। কিন্তু কোনগুলা বেশি আসতে পারে ওইটা হচ্ছে তোমাদের যে কিছু ফ্যাক্টরাইজেশন আছে না, যে আমরা একটু টুইক করলে অঙ্কটা সহজ হয়ে যায়। যেমন তোমাদের একবারে একটা বেসিক ফ্যাক্টরাইজেশন ধরার চেষ্টা করি যদি, সাপোজ মনে করো তোমার আছে 9x² y² -5xy² -14y²। ঠিক আছে, এটা যদি তোমার
বলে এটাকে ফ্যাক্টরাইজ করতে, তাহলে এটা ফ্যাক্টরাইজ করার প্রসেস কি? আমরা ফ্যাক্টরাইজেশনে কি জানি? ফার্স্টে কি জানি? ফার্স্টে জানি যে এইটা এবং এটাকে গুণ করার ফলে, গুণ করে আমরা মাঝখানেরটা মিলাবো, এটাই হলো মিডলটার জিনিসটার মূল অংশ, তাই তো? তাহলে যখন আমরা এই দুটাকে গুণ করি, এই দুটাকে গুণ করলে কত আসে বলো তো? এই দুটাকে গুণ করলে আসে 4 14 গুণ 9 করলে আসে হচ্ছে 100, 100 আর আসে 126 আছে, তাই তো? 126 আসলে এখানে আসে 126 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখান থেকে আমাদের মিলাইতে হবে কি এইটাকে। তাহলে আসেন 9 আর 14 কে কোন ভাবে লিখলে ওইটার যোগ বিয়োগ করলে -5 মিলানো যায় দেখেন। 9x² y² -14xy² -9xy²। ওরে, এটা তো যদিও খুব যে পরিশ্রমেরও না। তাহলে এখান থেকে যদি আমি xy² কমন নেই, তাহলে হলো 9x মাইনাস কত হয়, 14। আর এখান থেকে যদি আমি y² কমন নেই, 9x - 14। তাহলে এখান থেকে, আচ্ছা, সরি সরি সরি, এবার আসেন 9x - 14 কমন নিলে xy² - y² থাকে, তাই তো? এটা হলো আমাদের ফ্যাক্টরাইজেশনের মিডল টার্ম জিনিসটা আর কি। মিডল টার্ম ছাড়াও তো আরো কিছুগুলো ফ্যাক্টরাইজেশন আছে, যেটা হচ্ছে 3.5 মনে হয়, যে ওইটা হলো আমাদের ভাগশেষ উপপাদ্য ইউজ করতে করতে হয়। ভাগশেষ উপপাদ্য করার যেগুলা ভ্যানিশিং মেথড বলি আর কি, 3.4 এর। ভ্যানিশিং মেথড গুলা করার জন্য তোমার ক্যালকুলেটর ইউজ করাটা মানে খুব একটা মজার জিনিস। যেমন আমি যদি ভ্যানিশিং মেথড থেকে অঙ্ক করা একটা দেখাই, সাপোজ মনে করো তুমি প্রথমটাই ধরলা, 3a³ + 2a² + 5। এখন এটা তোমাকে কি করতে হয়, এক লাইন গ্যাপ দিয়ে আরেক লাইনে যায় একটা কিছু লিখে ধরতে হয় না? এখন তুমি এটাতে কত বসাইলে এই ম্যাথটা মিলবে, এটা তুমি কিভাবে বাইর করবা? 3x³ + 2x, ও আচ্ছা, এটা তো স্কয়ার না। এখান থেকে আমরা মনে করতে পারো তুমি -1 বসাইলে মিলবে। এটা হলো তোমার একটু ম্যাথ করতে হয় আর কি। কিন্তু এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাই দাও, যেমন আমি এই যে মাত্র ক্যালকুলেটরে বসাইছি, ক্যালকুলেটরে বসাইলে এখানে -1 অ্যান্সার আসে। তার মানে হচ্ছে x+1 লিখে রাখি আমরা, x+1। x+1 হইলে, সরি, a+1, একটু। তো এটা 3a³ আছে, তাহলে এটা মিলাইতে হলে 3a² লাগবে, 3a³ হইলো, প্লাস হলো 3a²। কিন্তু এখানে তো 3a² নাই, তার মানে 3a দ্বারা গুণ করে -3a² করলাম, তার মানে -3a। এবার আসেন, এখানে তো -3a নাই, এখানে আছে +2a। ওইটা মিলানোর জন্য হচ্ছে 5a+1 দিতে হবে, তার মানে হলো 5a প্লাস হলো 5। এবার এটা যদি আমরা করে ফেলি, a+1 = হবে 3a² - 3a + 5। এবার আসেন, এটাকে আবার আমাদের কি করা যায়? এটাকে আবার আমাদের মিডল টার্ম করা যায় না? 3×5 = 15, 15 থেকে 3 মিলানো যায়। আর এখান থেকে আমি একটু যদি চেষ্টা করি, 4। আচ্ছা, এটা কিন্তু হবে না বেসিক্যালি আমাদের, মানে আমাদের আপাতত এটা দরকার নাই। কারণ হলো, এটা দেখো তো, b² - 4ac করেন তো কি হয়? b²-3² - 4 × 3 × 5, তার মানে 9 মাইনাস কত,
তিন চারা 12, 5 12 60, মাইনাস 51। আর আরেকটা জিনিস আশা করি জানেন যে নির্ণায়কের মান নেগেটিভ হলে, এই যে নেগেটিভ জিনিস নির্ণায়ক আসছে, এটা কিন্তু আসলে কোনো ওয়ার্কিং কিছু না, কারণ আমাদের এইটুক রেখে দেয়াই সেফ। কারণ কি এটা কেন ওয়ার্কিং না, এই জিনিসটা আমাদের মানে হায়ার ম্যাথে দেখছিলাম না, যে x1 x12 হয় কি -b ± √(b²-4ac / 2a। তাহলে এই ক্ষেত্রে কি হয়, প্লাস মাইনাস আছে, তো এইটার ভিতরে কি আসে, এই নেগেটিভ জিনিসটা আসে না, এই নেগেটিভটা, তার মানে √(−) সামথিং, এই জিনিসটা তো আমাদের কোনো ফ্রুটফুল কোনো অ্যান্সার দিবে না, মানে রুটের ভিতরে মাইনাস কিছু তো আমাদের কাজের না। আশা করি বুঝা গেছে। এবার আসেন আমাদের যেই অধ্যায়টা মানে ইম্পর্টেন্টের মধ্যে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আমাদের 3.5। 3.5 এর ম্যাথ গুলায় যেমন একেবারে বেসিক কিছু ম্যাথ দিতে পারে। যেমন আমার হঠাৎ চোখ পড়লো যে 24 নাম্বার ম্যাথটা, এটা হলো 11 টাকায় যদি কোনো একটা কলম বিক্রি করে তাহলে 10% লাভ হয়। তাহলে দাম কত, বা ক্রয় মূল্য যেটা বলা হয়, দাম তো না, ক্রয় মূল্য কত। তাহলে এই বেসিক জিনিসটা আমরা যদি 11 টাকায় 10% লাভ হয়, এটা কেমনে আমরা করতে পারি, কিছু আছে ঐকিক নিয়মে করবে। যেমন 110 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য 100। এবার আসেন 1 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত, 100/11, 110। ঠিক সেম এবার 11 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত, 100 × 11 / 110। এই কাটাকাটি করেন, এখানে 10, এই যে 10, তার মানে 10 টাকা। মানে ক্রয় মূল্য কত আসছে, হ্যাঁ, 10 টাকা আসছে ক্রয় মূল্য। আশা করি 10 টাকা এটা বুঝতে পারছেন। এরপরে আরো কত হইতে পারে, পিডি, এইভাবে ওইভাবে। আচ্ছা, এবার এর পরের যেই টপিক সেটা হলো আমাদের কি, মানে পরের অধ্যায়, সূচক লগারিদম। আচ্ছা, আমার কিন্তু এখানে আমি কিন্তু সব ম্যাথও করাইতেছি না, আবার সব টাইপের জিনিসপাতিও করাইতেছি না, আমি জাস্ট তোমাদেরকে চেষ্টা করতেছি একটা অধ্যায়ের ওভারভিউ, বা একটা অধ্যায় থেকে যেই যেই ম্যাথগুলো তোমার মানে বেশি ইম্পর্টেন্ট বা বেশি কাজে লাগে, ওই ম্যাথগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এবার আসেন আমাদের লগারিদমের। লগারিদমের আসলে বেসিক ইম্পর্টেন্ট, মানে লগারিদম কেন আসছে, এই পৃথিবীতে কেন লগের দরকার হলো, এটা যদি আমরা বুঝি তাহলে লগের বেশিরভাগ ম্যাথ আমাদের বোঝা হয়ে যাবে। ঠিক আছে, লগের এই পৃথিবীতে আসার মূল কারণ হলো অনেক বড় সংখ্যা বা অনেক ছোট সংখ্যা, এগুলাকে প্রকাশ করার জন্য। যেমন অনেক বড় সংখ্যা কি হইতে পারে, যেমন সাপোজ মনে করো মনে করো সাপোজ এটা লিখলাম, এটা হলো 10⁻13। এই জিনিসটাও কিন্তু একটা একটু বড় হয়েছে লেখার ফলে, 10⁻13 লিখতে হয়েছে। এখন আসেন, যে ব্যক্তি লগারিদম আবিষ্কার করছে তিনি চাইতেছে না এত বড় জিনিসটাকে আমরা এইভাবে লিখতে চাইতেছি না, এটা আমরা চাইতেছি একটা সংখ্যা দিয়ে দিব, এইটার একটা মান বাইর করব। এই log 10 এর ভিতরে যদি এই 10⁻13 দেই তাহলে কি আসে, 13 আসে না। তার মানে এই জিনিসটারই একটা শর্টার ভার্সন কি হয়, এটা না। ঠিক সেম আমার যদি আরেকটা জিনিস আছে 0. এটা, বা 10⁻13, ঠিক আছে, এটাকে যদি আমরা log 10 এর বেসের ভিতরে 10⁻13 দেই তাহলে আসে -13, ঠিক আছে। তাহলে এই জিনিসটার পরিচয় হলো -13,
এই বড় জিনিসটার পরিচয় হলো কি, +13। তার মানে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে আমরা যদি লগের ভিতরে কোনো বড় সংখ্যা অথবা কোনো ছোট সংখ্যা ইনপুট দিই, তাহলে আমাদের একটা সুন্দর একটা মান লগ আমাদেরকে করতেছে, প্রোভাইড করতেছে। এই যে একটা সুন্দর মান, এখানে আর একটা সুন্দর মান প্রোভাইড করতেছে লগ। কিন্তু এই জিনিসটা কিন্তু এত বড় ভাবে লিখলে বা এত ছোট ভাবে যে 0.0000000 এটা লিখতেও যেমন টাফ, বলতেও কিন্তু এই জিনিসটা টাফ। এই জিনিসটা থেকে বাঁচার জন্য আমাদের লগের কি করতে হয়েছে, ইন্ট্রোডিউস করতে হয়েছে, তাই তো? তার মানে আমরা লগের যে ইম্পর্টেন্সটা দেখলাম সেটা হলো পাওয়ারের উপর এটা কিছু কাজ করতে পারে, তাই না? তাহলে আমাদের লগ অধ্যায়ের ভিতরে বেশিরভাগ অঙ্ক কি হবে, পাওয়ার নিয়ে। পাওয়ার নিয়ে তোমরা কি আসো? আচ্ছা, আমি একটু ম্যাথ করার চেষ্টা করি। সাপোজ আমার যদি এমন একটা দেয় 1/5 to the power - x ইকুয়াল টু কত, 625। তাহলে এক্স ইকুয়াল টু কত, এটা দিল। তাহলে এখন আমি যদি এটারে করার চেষ্টা করি, তাহলে 1/5 to the power - x ইকুয়াল টু যদি 625 হয়, তাহলে এবার আসেন, এই যে একটা তো আছে 1/5 - x এর নিচে আছে, তার মানে এটা হলো কি 5 to the power x ইকুয়াল টু 5 to the power 4। সুতরাং x ইকুয়াল টু 4। বা এমন আরেকটা ম্যাথ করতে পারি যে 8 to the power x+3 ইকুয়াল টু 64। তাহলে এটা কি হবে, x এর মান কত? তাহলে 8 to the power x+3 ইকুয়াল টু কত, 8 স্কোয়ার। তার মানে x+3 ইকুয়াল টু 2। সুতরাং x ইকুয়াল টু -1। বুঝা গেল? এবার সূচক এন্ড লগারিদমের কিছু, মানে সূচক লগারিদমের যেগুলা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ইয়ে সূত্রগুলা। এটা কিন্তু শুধুমাত্র এই যে অ্যাডমিশনের জন্য তা না, কলেজ অ্যাডমিশনের জন্য তাই না, এটা তোমার মনে করো একদম। কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছে। আচ্ছা, আমার সাউন্ড কি এখন পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওর বুঝলাম না কাহিনীটা কি হলো। আচ্ছা, 5 to the power 0 বা 6 to the power 0 সমান সমান কেন 1, এটা যদি প্রশ্ন করা হয় এটা কেন, বা x to the power 0 কেন 1, সবসময় কেন যে কোনো কিছু সংখ্যার উপর পাওয়ার যদি আমরা 0 দিই, এটা কেন সবসময় 1 হয়? এই প্রশ্নের উত্তরটা হলো আমাদের বেশি একটু জানার মতো। এই প্রশ্নের উত্তরটা এই জায়গাটা থেকে আমরা পাইতে পারি। দেখো, 5 to the power 6 ডিভাইডেড বাই 5 to the power 6 কি হবে, 5 to the power 6 - 6 না? তার মানে কি 5 to the power 0 তো। এখন এটা কাটাকাটি করলে আমরা কি পাই, 1 পাই না? তার মানে এখানে 5 to the power 0 যা, সেটা হবে 1। ঠিক সেম জিনিস ঘটে যখন মনে করো x to the power 0 1 কিভাবে হয়, x to the power a - a সমান সমান 1। তার মানে হলো কি x to the power a ডিভাইডেড বাই x to the power a ইকুয়াল টু 1। তাহলে তো আমরা কাটাকাটি করলে 1ই পাই। তার মানে আমাদের এই জিনিসটা স্টেটমেন্টটা কারেক্ট হয়। কখনো কি এমন কোশ্চেন মাথায় আসছিল কারো? আচ্ছা, কি কি আছে আরো? এবার আসেন লগের ভিতরে যদি আমরা
লগের ভিতরে সূত্রগুলা দেখি। লগ, শুধুমাত্র লগ, এটা দিলে কি বোঝায়? লগের কিন্তু একটা জিনিস বেশি, লগের এ থাকে আর বি থাকে। এই লগের এ কে বলা হয় বেজ, আর বি কে বলা হয় পাওয়ার। ঠিক আছে, তার মানে আমার যদি লগ এই এ বেজ এ স্কোয়ার আছে, মানে পাওয়ার আছে এ স্কোয়ার, তাহলে এই লগের পাওয়ারটাকে সবসময় আমরা কি করতে পারি? লগ এ বেস এ টু দি পাওয়ার এন কে আমরা লিখতে পারি এন লগ এ টু দি পাওয়ার এ। এখানে যদি আমরা বি দিই তাহলে এখানে আমরা বি দিতে পারবো। ঠিক আছে, এবার আসেন লগের জায়গায় এই যে এ, এই যে এ আছে, এই এ গুলারে যদি আমরা 10 বানাই দিই, শুধুমাত্র 10, মানে বেসটা যদি হয় কত, 10, তাহলে এটাকে বলা হয় শুধু লগ। মনে করেন কেউ লিখলো লগ 5, এটার মানেটা হইলো লগ বেস 10 পাওয়ার 5। বুঝা গেল? হ্যাঁ, এবার আসেন বেস যদি হয় ই বা এক্সপোনেনশিয়াল, তাহলে লগ ই বেস 5 রে আমরা লিখতে পারি লন 5। বুঝছি? এলএন, এই এলএন এর ফুল ফর্ম কি? লগারিদম ন্যাচারাল, বা ন্যাচারাল যে লগারিদম, ওই লগারিদমটারে আমরা কি বলি? এলএন বলি। আর তাহলে আমরা লগের যে সূত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে, লগের ভিতরে যদি আমরা এ বি দেখি, লগ এ বি, এটার মানে হচ্ছে লগ এ প্লাস লগ অফ বি। বুঝছি? আবার যদি লগের ভিতরে যদি দেখি এ ডিভাইডেড বাই বি, সেটা হচ্ছে লগ অফ এ মাইনাস লগ অফ বি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে লগের বেস কখনো নেগেটিভ হতে পারবে না, এটা একটা জিনিস মনে রাখতে হবে। নেগেটিভ এবং জিরো কখনো লগের বেস হতে পারবে না। আচ্ছা, এবার আসেন লগের ভিত্তিতে, লগের এই যে পাওয়ার গুলা বা লগের কিছু সূত্রগুলো আছে, এই যে এটা হচ্ছে লগের একটা অন্যতম সূত্র, বা এইগুলো হচ্ছে লগের সূত্রগুলা। এই লগের সূত্রগুলোর উপর ভিত্তি করে আমাদের কিছু ম্যাথ করা যেতে পারে, বা কিছু সমীকরণ সমাধান করা যায়। যদি আমরা এই সমীকরণগুলো সমাধান করার জন্য দেখি যে, সাপোজ মনে করো যে দিল লগ অফ 10 বেস এক্স ইকুয়াল টু হলো -2, তাহলে এটাকে আমরা কি করব? এইটাকে করার উপায় হচ্ছে এই এক্স ইকুয়াল টু হবে 10 টু দি পাওয়ার -2। বুঝা গেল? মানে হচ্ছে 1/10² বা 1/100 0.01। আশা করি বুঝতে পারছেন। মানে এই যে বেস, আরেকবার যদি পরের পেজে যাই, লগের এ বেস বি সমান সমান যদি এক্স হয়, তাহলে আমরা এই এ পাওয়ার এক্স ইকুয়াল টু বি এটা লিখতে পারি। এটা হচ্ছে লগের প্রিন্সিপাল বা লগ মেকিং প্রিন্সিপাল। এটা হলো লগ বানানোর, লগ যে বানানো হয়েছে পৃথিবীতে, যে লগকে ইন্ট্রোডিউস করা হয়েছে, তখন এই সূত্রটার উপর ভিত্তি করে আমাদেরকে এই যে লগের যত কাহিনী আছে ওইগুলা সব এই সূত্রের উপর ভিত্তি করে বানানো হয়েছে। লগের যা জিনিসপাতি আমাদের পৃথিবীতে ইউজ করা হয়, যেমন এটার যদি আমি আরেকটা প্রয়োগ দেখাই, সাপোজ মনে করো লগ এক্স বেস 324 ইকুয়াল টু হলো 4 দিল, তাহলে আমরা এই সূত্রটা লগ মেকিং প্রিন্সিপাল অনুসারে কি বলা হয়? এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 324, তাই না? তাহলে এখানে আমরা কি পাইলাম? এক্স টু দি পাওয়ার 4 এটারে পাইলাম, এইটারে আমরা লিখতে পারি 3 পাওয়ার 4 ইন্টু 2 স্কোয়ার।
64 চার, সরি 3 পাওয়ার 4 মানে হলো 81, আর 4 81 হলো 324, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমরা লিখতে পারি তাহলে এক্স এর মান কি হবে, 4th root of 3 to the power 4 ইন্টু 2 স্কোয়ার। তাহলে এই যে এটা কাটা গেল, তাহলে 3 থাকলো ইন্টু 4th root of 2 স্কোয়ার, এই স্কোয়ার আর এখানে 2 হয়, তার মানে কি হয় 3 2 root of 2। আর এই যে 2 রুট, মানে রুটের ঘাত যদি 2 হয়, রুটের ঘাত 2 হওয়া মানে কিন্তু এই রুটটাই, তার মানে 3 √2। আশা করি বুঝতে পারো। বা আমরা এখান থেকে লিখতে পারতাম x⁴ ইকুয়াল টু, এইটা থেকে আমরা যদি লিখতাম যে 3 √2 পাওয়ার 4, সুতরাং x ইকুয়াল টু 3 √2। এটা হলো লগের কিছু ম্যাথ। এবার আসেন লগকে যদি আমরা এমন করার চেষ্টা করি যে আমরা একটা ম্যাথ দেখি, log 5 বেস দিলাম আর এখানে দিলাম √5.5, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, log of 5, আর এখানে যদি 5 এর উপর কত পাওয়ার 3.5 এর উপর পাওয়ার 1/2, এখানে log of 5 দিলাম, তাহলে 5 to the power 1/3 প্লাস হাফ, তখন কি হইলো log of 5, 5 to the power 5/6, এটা মানে এই দুইটার যোগফল করলে লসাগু করে তারপর ইয়ে করলে দেখবো 5/6 আছে। তখন আমাদের 5/6 log of 5/5 সমান সমান 5/6। আরেকটা জিনিস যেটা আমি বলছি নাকি আমার মনে নাই, যে লগের যদি বেজ এবং ঘাত সমান হয়, এ বেজ এ, এটা সমান সমান 1 হবে। এটা কই থেকে আসছে, এই যে লগ মেকিং প্রিন্সিপাল, যেটা এই যে এইটা হচ্ছে লগ মেকিং প্রিন্সিপাল, লগ মেকিং প্রিন্সিপাল থেকে আমরা এটা পাইতে পারি, এই যে এইখান থেকে। লগ মেকিং প্রিন্সিপাল আমাদেরকে কি বলে, যে a⁴ তাই না। লগ মেকিং প্রিন্সিপাল, তো এখান থেকে যদি আমরা এটা ইউজ করার চেষ্টা করি, এটা যদি আমরা a⁴x বলি, মানে এক্স কে যদি আমরা 1 বানাই তাহলে তো এ হবে। তখন আমরা কি পেলাম, লগ অফ এ বেজ এ ইকুয়াল টু এক্স, এই এক্সটা হলো 1। এই হলো লগ মেকিং প্রিন্সিপাল। আচ্ছা, এবার আসেন লগেরও কাহিনী গেল, আরো কিছু মানে অঙ্ক করা যাইতে পারে অধ্যায় থেকে, লগের থেকে, ওইগুলা আপাতত দরকার নাই। মানে ইজি ইজি, মানে ম্যাথ গুলা লগের সূত্রের ইউজ করলেই হয়ে যায়, এমন ম্যাথ আমাদের করা যাইতে পারতো আর কি। ওইগুলো আমি আপাতত আর করলাম না। আমাদের এরপর হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে। এই অধ্যায়টা কিন্তু খুব বেশি যে কাজে লাগে এমনই, মানে এই অধ্যায়ের জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস। যেমন আমরা যদি বাংলায় বলে বলে সমাধান করে, যেমন এই প্রত্যেকটা অঙ্কে, যেমন একটি সংখ্যা অপর সংখ্যার আড়াই, 2/5 গুণ, সংখ্যা দুটির সমষ্টি 98 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। মানে তোমাদের 4.1, এটা কি সরি 5.1 এর যে 5.1 এর যে কয় নাম্বার ম্যাথ, 15 নাম্বার ম্যাথ, ওইটাই বলতেছে এক্স একটা সংখ্যা আছে, আরেকটা সংখ্যা আছে 2x/5, মানে এই এক্স এর 2/5 গুণ আর কি, তার মানে দুইটা সংখ্যা তো এত, বলতেছে এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে বলা হয় মানে 95 হয়। তাহলে এটা কি করতে পারি, 5x প্লাস কত 2x ইকুয়াল টু 5 ইকুয়াল টু 98। এবার 98 কে যদি 5 দ্বারা গুণ করি আমরা পাবো আই গেস 490। 7x ইকুয়াল টু 490। এবার আসেন এক্স ইকুয়াল টু কি, 490 / 7 কত হয়, 70। 70। যেমন একটা অঙ্ক চোখে পড়লো, যে 22 নাম্বার, যেটা যে 120টি 25 পয়সার মুদ্রা ও 50 পয়সার মুদ্রায় 35 টাকা হয়। তার মানে মনে করো 50 পয়সার মুদ্রা আছে, 50 পয়সা মানে কি 0.50, আছে কয়টা, এক্সটা।
আর 25 পয়সা, তার মানে 25 পয়সা তো সেন্ট, তাই তো? আর 50 সেন্টের আছে এত, তার মানে 0.25 আছে, মনে করো 120 - x, তাহলে 0.5x প্লাস 0.25 ইন্টু 120 - x কত? 35 টাকা। তাহলে এটারে আমরা কি করতে পারি, 0.5x প্লাস এটা যদি এখানে গুণ করি, এখানে আসে 30 মাইনাস 0.25x = 35। তার মানে আসলো 0.5x মাইনাস 0.25x কত? 35 - 30 = আসলো 5। তার মানে আসলো 0.25x হলো 5। তার মানে যদি 5 / 0.25 করি তাহলে আসে 20। তাহলে এক্স হলো 20, মানে 50 সেন্টের পয়সা আছে, মানে 50 সেন্টের আছে 20টা, আর 25 সেন্ট আছে কয়টা? 100টা। 35। এবার আসেন এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধানগুলা। এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমাদের বাস্তব জীবনে কোথায় ইউজ করি, বেসিক্যালি বলতে পারো তোমরা কেউ? এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা সাধারণত বেশিরভাগ ব্যবহার করা হয় আমাদের ইয়েতে, যে কোনো কিছুর, মানে যে কোনো ইকুয়েশন বা যে কোনো, কি বলে এগুলারে, ক্ষেত্রফল, ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে। ঠিক আছে, ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে যেহেতু আমাদের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ব্যবহার বেশি হয়, তো সেহেতু আমরা কি করি, এই অধ্যায়ের মানে 5.2 এর বেশিরভাগ অঙ্ক দেখবা যে ক্ষেত্রফল রিলেটেড কোন প্রশ্ন দেয়া, বাংলায় প্রশ্নগুলো দেখবা ক্ষেত্রফল রিলেটেড কিছু দেয়া। ওই অঙ্কগুলা, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা দ্বয়ের সমষ্টি 15, গুণফল 56, সংখ্যাটা কত? এগুলো তো ইজি ম্যাথ। তারপরে আছে, আচ্ছা, জ্যামিতি কিন্তু আমাদের মানে অ্যাডমিশন টেস্টের, মানে কলেজ অ্যাডমিশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। মানে জ্যামিতি থেকে তো তোমার এমসিকিউ দেয়া যায় না ইউজুয়ালি। তবে উল্টাপাল্টা কিছু জ্যামিতি দিতে পারে, যেমন আমি একটু নিজের মন মতো কয়েকটা যদি আঁকি। আচ্ছা, এই চিত্রটা আঁকলাম, ঠিক আছে? এইটা যদি 100, আচ্ছা একটু 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 বই থেকেই দেখি। বই থেকে ত্রিভুজের অধ্যায়টা দেয়া আছে। সাপোজ এইটা প্রশ্ন। আচ্ছা, এমন যদি একটা মানে তোমাদের বই থেকেই নিলাম, যে এই কোশ্চেনটার এইখানে হলো 120 ডিগ্রি, এটাও দিলে 120 ডিগ্রি, ঠিক আছে? দুইটা যদি 120 ডিগ্রি হয়, তাইলে আমাদের এই কোণটা এ ই এফ, এই কোণটা এ ই এফ সমান সমান কোণ এ ই এফ কত? এটা হলো মূল কোশ্চেন। এটা কি করা যাইতে পারে? করা যাবে এটা? আশা করি এটা করতে পারা যাবে। কেমনে করি আমরা, দেখো, এটা তো 120 আছে,
এটা কি 90 ডিগ্রি না? এটা কত 90 ডিগ্রি না? তাহলে 90 যোগ 90 যোগ 120 সমান সমান কত হয়? যোগ কোণ AEF। আলটিমেটলি এটা কি একটা, যেটাকে যদি আমরা করি, এই যে এই পুরাটাকে যদি আমরা মার্ক করি, এই যে এই জিনিসটা, এটা একটা কি, একটা চতুর্ভুজ না? হ্যাঁ। আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি না? তাহলে কোণ AEF কত হবে? 180 আর হলো 360 মাইনাস হলো 300, তার মানে হলো 60 ডিগ্রি। জিনিসটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আর বৃত্ত অধ্যায় থেকে যেটা মোস্ট কমন জিনিস দেখানো হয়, যে আমি যদি, আচ্ছা আমি একটু, আচ্ছা এবার আসেন আমাদের, এই তো একটা বৃত্ত। বৃত্ত বুঝি এত খারাপ হয়? একটা বৃত্ত আছে। এখন আমরা যদি একটু আঁকার চেষ্টা করি, এখন যদি বলা হয় যে এই কোণটা হলো 108 ডিগ্রি, তাইলে তোমার এই কোণটা কত? এবং এটা হলো কেন্দ্র, সাপোজ এটা হলো U। এই জিনিসটা মানে পারা যায় কেমনে, যে এই দুইটা হলো আমার কি হয়, বিপরীত কোণগুলোর সমষ্টি হয় কত? 180 ডিগ্রি হয় না? তাহলে 108 যোগ x হলো 180, তার মানে x হবে 72 ডিগ্রি। এগুলো হচ্ছে বৃত্তের খুব ইজি জিনিস। এবার ত্রিকোণমিতি আছে, ওইগুলা ত্রিকোণমিতির প্রমাণ আসবে না, মানে 9.1 থেকে আসার খুব চান্স কম, কিন্তু 9.2 থেকে কিন্তু আবার আসার মতো খুব অনেকগুলা ম্যাথ আছে। যেমন সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটার প্রুফ, মানে এখানে থিটার মান কত বাই করা, বা যেসব ম্যাথ হয় ছোট হবে এবং টেকনিক্যাল হবে, ওই ম্যাথ গুলা ইউজুয়ালি ইম্পর্টেন্ট হয়, মানে একদম খরচ, ছোট অঙ্ক এবং একটু টেকনিক্যাল, ওই ম্যাথ গুলা তোমার জন্য প্র্যাকটিস করা বা ওই ম্যাথ গুলা দেখে যাওয়া হচ্ছে তোমার জন্য ফরজ অ্যাডমিশন টেস্টে, মানে যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক, কলেজ অ্যাডমিশন হোক, ইউনিভার্সিটি অ্যাডমিশন হোক, যেটাই হোক। আচ্ছা এবার দূরত্ব উচ্চতা থেকে যদি দেখতে চাই, দূরত্ব উচ্চতা, আচ্ছা দূরত্ব উচ্চতার যেইগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো হলো যে আগে ছিল মই, সরি মই বল, আগে গাছ ছিল ফুল, এখন ঝড়াইয়া কি হইলো, এই গাছ ভেঙে গেছে গা, ভেঙে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অথবা এটা ভূমি সাথে 60 ডিগ্রি কোণ, মানে যে কোনো কিছু উৎপন্ন করে,
তারপর এইখান থেকে এক্স দেয়া থাকে বা এই এইচ দেয়া থাকে, এটা থেকে এখানে এক্স ধরলে এটা হয় এইচ মাইনাস এক্স, এখান থেকে কিছু মান বাই করতে দেয়। এইগুলো হলো আমাদের জন্য মানে ইম্পর্টেন্ট অঙ্ক আর কি। প্লাস আরো কিছু থাকতে পারে, আমি একটু যদি ইয়ে থেকে দেখি। সাপোজ মনে করো এটা দিল একটা ইয়াস মই, এখন এটার উপর এই মনে করো এটা হলো ছায়া, এবং ছায়াটা মাটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এই মইটা হলো 10 10 মিটার। তাহলে এই ছায়ার ইয়া কত, দৈর্ঘ্য কত? ছায়ার দৈর্ঘ্য কিভাবে বের করা যায়? এটা যদি 30 ডিগ্রি হয়, আমরা যদি 10 30 দেখি তাহলে কত হয়, 10/ছায়া। তার মানে ছায়া কত হয়, 10 ÷ 10 30, তার মানে 10/1/√3, 10√3। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। মানে এমন ইজি জিনিসপাতি দিবে, কিন্তু একটু টুইক করা যায় বা একটু ছোটখাটো করা যায় বা একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেয়। আচ্ছা, এবার যেটা হলো ইম্পর্টেন্ট, মানে একবারে এই বই তোমাদের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ মিলাইলে এই অধ্যায়, কয়েকটা অধ্যায় আছে লাস্টের, যেমন এখন থেকে শুরু হয়েছে 10 নম্বর অধ্যায়, সেটা হলো অনুপাত। অনুপাত গুলা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট অধ্যায়। আচ্ছা, তোমরা কি অ্যাক্টিভ কেউ আছো, মানে আমার ক্লাসটা অ্যাক্টিভলি করতেছো? আসছি ভাই। ইয়েস। জি আছে। বুঝতেছো পড়ানো কিছু? হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা, বুঝলেই হয়। এবার আসেন যেটা আমার এই অঙ্কের জন্য, মানে এই পরের এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে সমানুপাতি যদি হয়, সাপোজ এ বি সি এই তিনটা একটা ক্রমিক সমানুপাতি, এটা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এটা শর্তটা কি হবে? এটা ক্রমিক সমানুপাতি হইতে হইলে এটা শর্ত হবে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাই না? কারণ পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতি হয়, কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর। এটা এমন না, ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত এমন কি না? জি। আচ্ছা, এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি, যেমন এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু 2/9, 2/3 সাপোজ, তাহলে এ অনুপাত সি সমান সমান কত? এটা কিন্তু একটা মজার কোশ্চেন। এটা দেখো, আমরা দেখতেছি এখান থেকে যদি আমরা মানে মানটা নিয়ে আমরা কাজ করতে চাই, এ বাই বি ইকুয়াল টু 2/3 না? আবার কত, বি বাই সি ইকুয়াল টু 2/3, তাই তো? তা আমরা যদি এ বাই সি, সরি এ বাই বি ইন্টু বি বাই সি গুণ করি তাহলে কি হয়, 2/3 ইন্টু 2/3 হলো। কারণ এই বি বি কেটে গেলে এ বাই সি কত, 4/9। কারণ এখানে আমরা এ অনুপাত সি এর মান কত পেলাম, 4:9। বুঝা গেল? জি। আচ্ছা, এবার আসেন আপনাদেরকে যদি আমরা বলি যে 3:8 p:32, তাহলে এখানে পি এর মান কত? তাহলে এটারে আমরা কি করতে পারি, এটারে আমরা সমাধান করার জন্য একবারে বেসিক জিনিস হচ্ছে অনুপাত গুলারে আমরা বানাবো ভগ্নাংশ, আর এই দুইটা অনুপাত যেখানে থাকবে ওইটারে বানাবো সমান সমান। তাহলে আমরা কি পাই দেখো, 3/8 সমান সমান p/32, তাই না? তাহলে এবার এটা এটা কাটাকাটি করলে দেখবা পি এর মান আসে 12। বুঝা গেছে? জি। আচ্ছা, এবার আসেন, মানে আশা করি যে এইগুলো এমসিকিউ তে তোমরা হয়তো এসএসসি তে করছো, তাও আমি
করি। এ অনুপাত বি আছে 3.3:4, বি অনুপাত সি হলো 5:7। তাহলে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কত? তিনটার অনুপাত কত হবে? ঠিক আছে, এই অনুপাতগুলা মিলানোর জন্য আমরা কি করতে পারি? ফার্স্টের জিনিস হচ্ছে আমাদের যে জিনিসটা একদম প্রথম কাজ, সেটা হলো এই জিনিসটা এবং এই জিনিসটার লসাগু নেয়া। কোন গুণা? এই বি যেখানে আছে এখানে লসাগু নিব। এটা বি এর জন্য না, এটা হচ্ছে এই দুইটা অনুপাতের মধ্যে যে কমন থাকবে, এবং কমন জিনিসটা যেখানেই থাকুক। মনে করো এখানে আছে সাপোজ সি অনুপাত বি, এখানে আছে এ অনুপাত সি, থাকতেই পারে। তখন এই অনুপাতের ক্ষেত্রে এই জিনিসটা না, ওই যে সি এর করেসপন্ডেন্ট যেটা এবং এই সি এর করেসপন্ডেন্ট যেটা, এই দুটার লসাগু নিব। তাহলে লসাগু কত হয়? 4 এবং 5-এর লসাগু কত? 20 না? 20 জি 20। তাহলে আমার উপরেরটা থেকে 20 বানাইতে হবে, 20 অনুপাত বানাইতে হবে। তাহলে উপরেরটাকে 20 বানাইতে হলে কি করা যায়? 30, 3 কে 5 দিয়ে গুণ করলে 15, আর 4 কে 5 দিয়ে করলে 20, তাই না? এবার নিচেরটাকে কেমনে 20 বানানো যায়? 4 দিয়ে গুণ করলে 20:28 হইলো। তাহলে এই দুটো অনুপাত যখন পেয়ে গেলাম, তাহলে আমরা কি করতে পারি? এ অনুপাত বি অনুপাত সি করলে কি হয়? 15:20:28। মূল থিমটা হলো এইখানে আমাদের একটা কমন সংখ্যা আনতে হবে, যেন এটার সাথেও আমরা তুলনা করতে পারি, এটার সাথেও যেন আমরা তুলনা করতে পারি। কারণ এ বি সি এই তিনটা জিনিসের অনুপাত হলো 15:20:28। বুঝা গেছে? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার আসেন, আপনাদের যদি একটা প্রশ্ন করতে পারে যে সাপোজ কোনো একটা মানে দুইটা সংখ্যা অনুপাত 2:3, দুইটা সংখ্যা অনুপাত এবং এদের গসাগু কত? গসাগু হতে পারে 4, তাহলে লসাগু কত? এটা হলো আপনাদের জন্য প্রশ্ন, যে দুইটা সংখ্যার অনুপাত এ অনুপাত বি হইল 2:3, তাহলে এবং এদের গসাগু হইল 4 এবং লসাগু কত? তাহলে এটা আমাদের করার সিস্টেম হলো এ কে ধরলাম 2x, বি কে ধরলাম 3x। ঠিক আছে, এবার এক্স গুলারে আমরা কি করব? 4 দ্বারা রিপ্লেস করে দিব। তাহলে এ ইকুয়াল টু কত হবে? 8 এবং বি ইকুয়াল টু কত হবে? 12। এবার 8 এবং 12 এর লসাগু কত? এ কমা বি, এই 8 এবং 12 এর লসাগু হলো 24, তাহলে এ এবং বি এর লসাগু হবে 24। এবার এটার উল্টা অঙ্ক যদি দেয়, সাপোজ মনে করেন কি রে, কি হইলো? কিছু তো বুঝলাম না। আচ্ছা, তাও পড়াই। আর যদি বলে যে দুইটা সংখ্যার 2:3, এটা দুইটা সংখ্যা অনুপাত, এবার এদের লসাগু মনে করো 30, তাহলে গসাগু কত? ঠিক আছে, তাহলে মনে করো ধরলাম এ অনুপাত বি হলো 2:3, তাহলে এ এর মান কি ধরতে পারি? 2x, আর বি এর মান ধরতে পারি 3x। এবার আসেন এই 2x এবং 3x এর লসাগু কত হবে? 2x 3x এর লসাগু, এই x কিন্তু কমন, তাহলে কমন লিখলাম, আর আনকমন গুলা কি হবে? গুণ হবে 6। এটা হলো এদের লসাগু। তো এই 6x ইকুয়াল টু আসলে কত? 30 না? তার মানে x ইকুয়াল টু কত? 30/6 ইকুয়াল টু হলো 5। তার মানে a ইকুয়াল টু হলো 10, b ইকুয়াল টু হলো
15। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এবার আসেন আপনাদের দুই চলক বিশিষ্ট সমীকরণে যদি যাই, তাইলে আমাদের এখানে কিন্তু কয়েকটা শর্ত আছে, এবং দুই চলক বিশিষ্ট সমীকরণ থেকে আমাদের যে বইতে একটা চার্ট আছে না 12.1-এ, দুইটা সমীকরণ কেমন হইলে ওদের শর্তটা কি, দুইটা সমীকরণ যদি এ এর মান এত হয়, বি এর অনুপাতের সমান হয়, বা ছোট হয় বড় হয়, ওইগুলার মান কি হয়, ওইটাই কিন্তু কিছু ম্যাথ আছে। যেমন আমরা যদি প্রাথমিকভাবে দুইটা সমীকরণ ধরি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a1x প্লাস বি সরি a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই দুইটা যদি আমাদের প্রাইমারি সমীকরণ হয়, তাহলে আমরা যেটা প্রথমে করতে পারি, আমাদের কয়েকটা শর্ত আছে। এখন আসেন a1 বাই a2 ইজ নট ইকুয়াল যদি b1 বাই b2 হয়, তাহলে আমাদের কি করা যায়, এইগুলাকে বলা হয় এই এই হবে, তাহলে এই দুইটা সমীকরণকে বলা হবে সামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান একটি। এবার যদি হয় a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, এই ক্ষেত্রে হবে সামঞ্জস্য এবং এটা হবে নির্ভরশীল, আর সমাধান আছে অসংখ্য। ঠিক আছে, আর লাস্ট যেটা সেটা হলো a1 by a2 equal to b1 by b2 is not equal to c1 by c2, এটা হবে অসামঞ্জস, অনির্ভরশীল, নো অ্যান্সার, মানে এদের কোনো সমাধান নাই। ঠিক আছে, এই তিনটা হলো আমাদের প্রাইমারি শর্ত, 1 2 3। এখন এটা তো আমার কোনো বোঝানোর মতো খুব বেশি জিনিস আছে যে এটা না, আসল জিনিসটা হলো এই যে a1 যে সেকেন্ড যে শর্তটা, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেমন 3x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, আরেকটা লিখলাম 6x প্লাস 8y প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটার মানেটা হলো 3/6 সমান সমান 4/8 সমান সমান 6/12। এখন এটার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে দেখো অনুপাত হলো হাফ, সবগুলার অনুপাত হাফ হইলো না, তখন কি হয়, দুইটা সমীকরণের অসংখ্য সমাধান থাকে। অসংখ্য সমাধান থাকার মিনিংটা হলো কি, সমাধান অসংখ্য থাকার মিনিং হচ্ছে আসলে এই দুইটা সমীকরণ আসলে সেম জিনিস, দুইটা আসলে আলাদা দুইটা সমীকরণ দেখতে হইলেও দুইটা একই সমীকরণ। কেন দুইটা একই সমীকরণ, এটার প্রমাণ দুই তিন ভাবে দেওয়া যায়। আমি একবার সহজ যেই প্রমাণটা সেটা করার চেষ্টা করি। যেমন 6x প্লাস 8y প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা যদি আমরা উভয় পাশে 2 দিয়ে ভাগ করি তাহলে কি হয়, 3x প্লাস 4y প্লাস 6 ইকুয়াল টু 0, যেটা হলো ঠিক সেম আগের সমীকরণটা। আবার এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আবার উল্টা সমীকরণটা পাবো। মানে জিনিসটা হলো কি, একে অপরের অনুবন্ধী বা কনজুগেট। মানে এই কারণে আমরা বলতে পারি কি, দুইটা সমীকরণ বা দুইটা সমীকরণ আসলে সেম জিনিস ইন্ডিকেট করে, কিন্তু সেম মানে দেখতে আলাদা আলাদা আর কি। আসলে সরল রেখার সমীকরণ, এই যে এই সমীকরণটা দুই চলক বিশিষ্ট যে সরল সহ সমীকরণ, মানে 12 অধ্যায়টা, যে এই জিনিসটা আসলে যেই কোনো একটা সরল সরল রেখা, যেই কোনো একটা সরল রেখার সমীকরণ ইন্ডিকেট করা হচ্ছে এগুলা। মানে এই যে এইভাবে যদি লেখা যায় যে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, এগুলো আসলে কি, এটা তো কোনো, আমি তো এখানে খাতায় লিখে রাখলাম ax প্লাস by প্লাস c, এটা আসলে বাস্তব জীবনে কি, বা পৃথিবীতে এটার কি দরকার আছে, এটা কেন আছে পৃথিবীতে, এটা পৃথিবীতে থাকার কারণ হচ্ছে পৃথিবীতে যদি সরল রেখা আছে না, সরল রেখা থাকার কারণেই এই সরল রেখাটা, মনে করো এই একটা সরল রেখা, এটার পরিচয় হচ্ছে এটা। বুঝা গেছে, মানে এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস ধরি আর এটা এক্স অ্যাক্সিস ধরি,
এরপরে আছে সমীকরণ সমাধান, ওটাতে আমাদের করার মতো কিছুই নাই। আচ্ছা, আজকে আমি আপাতত এইটুকুই রাখতে চাইতেছি। এখন আসেন, আপনাদের কি কোনো প্রশ্ন আছে নাকি, এটা আগে বলেন, যেই কোনো রকম প্রশ্ন। ভাইয়া এই যে হ্যাঁ বলো, কোনো প্রশ্ন থাকতে বলো। বাংলা নিয়ে যদি একটু বলতেন এই বিষয়ে। জি, আরেকটু। বাংলা সাবজেক্ট নিয়ে যদি বলতেন টিউশনে যেতে। বাংলা সাবজেক্টের, বাংলা সাবজেক্ট নিয়ে কিছু বলতেন আর কি। আচ্ছা বাংলা সাবজেক্ট নিয়ে কিছু বলবো। বাংলা হচ্ছে তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা থেকেই প্রশ্ন হয়, কিন্তু বাংলার খুব বেশি কোশ্চেন আমি ফেস করি নাই আর কি। তো কোশ্চেন আসে, বাংলায় কোশ্চেন আসে। এখন বাংলার সেকেন্ড পেপারের কোশ্চেন গুলো আমি ইউজুয়ালি খুব বেশি দেখছি আর কি, বুঝছো। বাংলা ফার্স্ট পেপার থেকে আমি ইউজুয়াল মানে খুব বেশি কোশ্চেন ফেস করি নাই। এবার আসেন, যেটা সেকেন্ড পেপার থেকে যে কোশ্চেন গুলো দেখছি এগুলোর মধ্যে কি কি দেখছি। সেকেন্ড পেপার থেকে দেখছি বাগধারা, সেকেন্ড পেপার থেকে দেখছি এক কথায় প্রকাশ, আবার কারক বিভক্তি, সমাস দেখি নাই, কারক বিভক্তি দেখছি। আরেকটা জিনিস দেখছি সমার্থক শব্দ। সমার্থক শব্দের অনেকগুলা মানে এক্সাম বা অনেকগুলা কোশ্চেন আমি ফেস করছি, এটা বেশ কয়েকবার ক্ষেত্রে, বুঝছো। জি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? প্রশ্ন আছে আর? আশা করতেছি যে আপনাদের আর প্রশ্ন নাই। আমি আমি ক্লাসটা রেকর্ড করছি, এখন আপনাদেরকে ক্লাসটা রেকর্ড